বিগত কয়েকটা ক্লাস ধরেই কেমিক্যাল বন্ডিংয়ে তোমাদের হাইব্রিডাইজেশন, বিভিন্ন যৌগে সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন এবং গঠন আঁকা শেখানো হচ্ছে। আজও একটা দুটো একটু শিখিয়ে আমরা এই সম্পর্কিত একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটার দিকে যাচ্ছি। ধরো ClF3, সেন্ট্রাল অ্যাটমকে ক্লোরিন, ক্লোরিন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম ক্লোরিন। এবার একটা ক্লোরিন তিনটে ফ্লোরিনের সাথে যুক্ত আছে। ন্যাচারালি তিনটে সিঙ্গেল বন্ডের বেশি আর কিছু হবে না, কারণ ক্লোরিন তো এক বন্ডের বেশি করতে পারে না, তাই তিনটে সিঙ্গেল বন্ড। তো তিনটে সিঙ্গেল বন্ড করতে গেলে ক্লোরিনের তিনটে আনপেয়ার ইলেকট্রন দরকার। ক্লোরিনের যদি তুমি কনফিগারেশন লেখো, এই হচ্ছে কনফিগারেশন। এই কনফিগারেশনে একটাই মাত্র বিজোড় ইলেকট্রন আছে, কিন্তু ক্লোরিনের দরকার কতগুলো বিজোড় ইলেকট্রন? হাউ মেনি আনপেয়ার ইলেকট্রন? ক্লোরিনের দরকার তিনটে বিজোড় ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এক্সাইটেড স্টেটে যেতে হবে। এক্সাইটেড স্টেটে গেলে কি হবে? 3p থেকে একটা ইলেকট্রন 3d তে চলে যাবে। One s2, 2s2, 2p6, 3s2, 3px2, 3py1, 3pz1, 3d z2 মানে 3py থেকে একটা 3d তে চলে গেল, তাহলে তিনটে বিজোড় ইলেকট্রন হয়ে গেল। তাহলে সংকরায়ন কি হবে? এরা তো তিনটে সিগমা বন্ড করবে। এই যে তিনটে ক্লোরিনের সাথে ক্লোরিনের যে তিনটে সিগমা বন্ড আছে, সেই তিনটে সিগমা বন্ড তো করবে 3py, 3pz আর 3dz2। তো সংকরায়ন sp3d হাইব্রিডাইজেশন। sp3d হাইব্রিডাইজেশন। তাহলে গঠনটা কিরকম হবে? ট্রাইগোনাল বাইপিরামিডাল, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় গঠন হবে। ট্রাইগোনাল বাইপিরামিডাল, যা দুটো শীর্ষবিন্দুতে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে। কোন কোন শীর্ষবিন্দুতে থাকবে সেটা বুঝে নেওয়া খুব দরকার। ক্লোরিন তো এখানটায় থাকবে। এবার পাঁচটা, 1 2 3 4 5, পাঁচটা খালি জায়গা আছে। লোন পেয়ার কোথায় কোথায় থাকে? এইখানে পরিষ্কার জেনে নাও, লোন পেয়ার কিন্তু তোমার এগুলোকে বলে ইকুইটোরিয়াল পজিশন। এই পজিশনটা, এই পজিশন, এটাকে বলে ইকুইটোরিয়াল পজিশন। ইকুইটোরিয়াল পজিশন। আর এই যে জায়গাগুলো, এগুলোকে বলে অ্যাক্সিয়াল পজিশন, অক্ষীয় অবস্থা। এই ইকুইটোরিয়াল আর অ্যাক্সিয়াল পজিশনে বন্ড ডিসটেন্স সবসময় সমান থাকে না, সেজন্য ট্রাইগোনাল বাইপিরামিডাল গঠনটা
কিন্তু খুব স্থায়ী গঠন নয়, স্টেবল স্ট্রাকচার নয়। তো যাই হোক, এই কথাটাও মাথায় রাখবে। আর এখানে আমাদের আলোচ্য বিষয় যেটা নিয়ে আলোচনা করতে ঢুকেছিলাম সেটা হচ্ছে লোন পেয়ারগুলো কোথায় থাকবে। সাধারণভাবে লোন পেয়ার থাকে ইকুইটোরিয়াল পজিশন। কটা ইকুইটোরিয়াল পজিশন? 3টে ইকুইটোরিয়াল পজিশন। লোন পেয়ারগুলো আগে সেই জায়গা অকুপাই করবে। তবে এখানে দুটো আছে, দুটো লোন পেয়ার, তাহলে একটা লোন পেয়ার এখানে, একটা এখানে, আর বাকি জায়গাগুলোতে থাকবে ফ্লোরিন। বোঝা গেল? তাহলে ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচারে যদি লোন পেয়ার ইলেকট্রন থাকে তাহলে লোন পেয়ার ইলেকট্রন গুলো থাকবে ইকুইটোরিয়াল পজিশন, আর অন্য অ্যাটম বা কিছু সেটা থাকবে অ্যাক্সিয়াল পজিশনে, অক্ষীয় অবস্থায়। তো এটাকে সেজন্য আমরা অনেক সময় টি শেপড বলে থাকি। টি শেপড কেন? দেখো এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এইটুকুটা নিয়ে টি শেপড। ঠিক আছে, এইটুকুটা নিয়ে কি? এইটুকুটা নিয়ে হচ্ছে টি শেপ গঠন। এর আগের দিন তোমাদের HCF2 পড়িয়েছিলাম, নিশ্চয় স্মরণে থাকতে পারে, জেনন ডাইফ্লোরাইড। সেখানেও তোমরা sp3d সংকরায়ন পেয়েছিলে, কিন্তু সেখানে ছিল 3টে লোন পেয়ার। তিনটে লোন পেয়ার 3টে ইকুইটোরিয়াল পজিশন অকুপাই করেছিল। একটা ফ্লোরিন ছিল অ্যাবাভ দ্য প্লেন, একটা ফ্লোরিন ছিল বিলো দ্য প্লেন। আমরা বলতাম যে ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার, 3 vertices occupied by 3 lone pair of electron, তাই গঠনটা হবে লিনিয়ার, সরল রৈখিক। আবার এখানে শেখানোর জায়গা এইটুকু যে লোন পেয়ারগুলো কোথায় থাকবে। ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচারে একটা লোন পেয়ার থাকতে পারে, দুটো থাকতে পারে, 3টে থাকতে পারে, 4টে থাকতে পারে। থাকবে কোথায়? লোন পেয়ার প্রাথমিকভাবে অবস্থান করে ইকুইটোরিয়াল পজিশনে। এর আগে তোমাদের SF4 এর একটা গঠন বোধহয় আমি পড়িয়েছিলাম। SF4 সেও sp3d, তার গঠনটা এরকম, এবং SF4 আমার যত মনে আছে একটা লোন পেয়ার ইলেকট্রন ছিল। একটা লোন পেয়ার যে কোনো একটা ইকুইটোরিয়াল পজিশন অকুপাই করবে, বাকিগুলোতে থাকবে ফ্লোরিন। এই গঠনটাকে আমরা ডিস্টর্টেড টেট্রাহেড্রাল বা বিকৃত চতুস্তলকীয় গঠন এরকম বলে থাকি। ডিস্টর্টেড টেট্রাহেড্রাল। বিকৃত চতুস্তলকীয়। বিকৃত চতুস্তলকীয়, অনেক সময় বইতে দেখবে সিস স্ট্রাকচার এরকম আছে। সিস স্ট্রাকচার, ঠিক আছে। এইবার আমি তোমাদের ফর্মুলাটা দেখাই। ফর্মুলা দেখালে তোমরা আর এরকম খেতে খুঁটে শিখবেই না। ফর্মুলা হচ্ছে এরকম, হাফ into third bracket number of electron in valence
shell plus number of monovalent atom attached to it minus charge of the cation plus charge of the anion. এই ভ্যালুটা হিসাব করছি, ধরো এটা সমান হচ্ছে x, তো এই হিসাব করছে x = 2 যদি বেরোয় তাহলে তুমি জানবে sp হাইব্রিডাইজেশন। x এর ভ্যালু যদি 3 বেরোয় তুমি জানবে sp2 হাইব্রিডাইজেশন। x এর ভ্যালু যদি 4 বেরোয় তুমি জানবে sp3 হাইব্রিডাইজেশন। x এর ভ্যালু যদি 5 বেরোয় তাহলে তুমি জানবে sp3d হাইব্রিডাইজেশন। x এর ভ্যালু যদি 6 বেরোয় তুমি জানবে sp3d2 হাইব্রিডাইজেশন। x এর ভ্যালু যদি 7 বেরোয় তুমি জানবে sp3d3 হাইব্রিডাইজেশন। এরকম করে বের করো। তাহলে আমরা কিছু উদাহরণ নিয়ে কাজ করি, ঠিক আছে? তাহলে এই যে পড়ছিলাম SF4, এতে সংকরায়ন কি পেয়েছিলাম আমরা? sp3d। তার মানে x এর মান 5 হতে হবে। সত্যি 5 হচ্ছে কিনা দেখা যাক। প্রথমে কি বলছে? হাফ ইন্টু নাম্বার অফ ইলেকট্রন ইন ভ্যালেন্স শেল। আচ্ছা বলো তো, সালফারের ভ্যালেন্স শেলে কতগুলো ইলেকট্রন থাকে? 6টা, প্লাস নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম অ্যাটাচ টু ইট। তাহলে আমি হিসাব করি, হাফ ইন্টু 6, ভ্যালেন্স শেলে সালফারের 6টা ইলেকট্রন আছে, প্লাস নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম অ্যাটাচ টু ইট। কটা মোনোভ্যালেন্ট অ্যাটম? 4টে। -0 প্লাস 0, কেন -0 প্লাস 0 কেন? কারণ এটা অ্যানায়নও নয়, এটা ক্যাটায়নও নয়। তাহলে 6 এর 4 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5। দেখো sp3d হাইব্রিডাইজেশন তুমি পাচ্ছ না? পাচ্ছ না। sp3d সংকরায়ন পাওয়া যাচ্ছে। বোঝা যাচ্ছে কথাটা? sp3d সংকরায়ন। এই যে আমরা ClF3 করলাম একটু আগে, ClF3। আচ্ছা হিসাব করতে দেখো, ক্লোরিন ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? 7টা। নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটাচ টু ইট 3টে ফ্লোরিন। এটা ক্যাটায়নও নয়, এটা অ্যানায়নও নয়। হিসাব করছে 5। দেখো sp3d। একটু আগে আগে করছিলাম বলে এগুলোকে প্রথম বাছলাম, এরপর অন্য উদাহরণেও নিশ্চয় যাব। ধরো xCF2 করলাম একটু আগে, xenon ডাইফ্লুরাইড। তাহলে ভ্যালুটা কি হবে? xCF2 হাফ, xenonএর আউটার মোস্ট শেলে 8টা ইলেকট্রন, 2টো মোনোভ্যালেন্ট অ্যাটম। 8 আর 2 10, 5 দিয়ে ভাগ করলে 5।
তাহলে sp3 নিই। বুঝতে পারছো হিসাবগুলো? আচ্ছা, আমরা র্যান্ডাম ধরো CO2 করেছি আগে, CO2 কি বেরিয়েছে তোমরা দেখবে, এর আগে CO2 করেছি। তো CO2 তে তুমি বিচার করো, হাফ কার্বন, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কত? কার্বনের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন থাকে? 4টে। নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, এখানে কোনো মোনোভ্যালেন্ট অ্যাটম নেই, এখানে অক্সিজেন আছে, অক্সিজেন হচ্ছে বাইভ্যালেন্ট অ্যাটম, এখানে কোনো রকম কোনো মোনোভ্যালেন্ট অ্যাটম নেই, সব বাইভ্যালেন্ট, তাহলে এটা 0। আর এ তো ক্যাটায়নও নয়, এটা অ্যানায়নও নয়, তাহলে 4/2 সমান 2। 2 হলে কি সংকরায়ন হবে? sp। দেখবে কার্বন ডাই অক্সাইডে কার্বন কিন্তু sp হাইব্রিডাইজড, sp সংকরায়ন, sp হাইব্রিডাইজড। বুঝতে পেরেছ? আরো উদাহরণ নাও, আর আগের দিন করছিলাম POCl3, x এর ভ্যালু কি হবে? হাফ ইনটু ফসফরাস, ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? 5টা। নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটাচড টু ইট 3টে, মাইনাস চার্জ অফ দি ক্যাটায়ন প্লাস চার্জ অফ দি অ্যানায়ন, 5 আর 3 8/2, 4। তার মানে sp3 হাইব্রিডাইজড। POCl3 তে ফসফরাস হচ্ছে sp3 হাইব্রিডাইজড, sp3 সংকরায়িত। ঠিক আছে, তোমরা POCl3 করেছো, চেক করে দেখে নেবে। ধরো অ্যামোনিয়াম, NH3, হাফ। নাম্বার অফ ইলেকট্রন ইন ভ্যালেন্স শেল, নাইট্রোজেনের হচ্ছে 7, নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম অ্যাটাচড টু ইট 3, মাইনাস চার্জ অফ দি অ্যানায়ন প্লাস চার্জ অফ দি, মাইনাস চার্জ অফ দি ক্যাটায়ন প্লাস চার্জ অফ দি অ্যানায়ন, 7 আর 3 10। আমি ভুল করলাম, নাইট্রোজেনের তো 7টা থাকে না, 5টা, এটা ভুল হয়ে গেছে। হ্যালোজেনের 7টা থাকে, 5 আর 3 8কে 2 দিয়ে ভাগ করলে 4। তাহলে অ্যামোনিয়াতে নাইট্রোজেনের সংকরায়ন কি? sp3 হাইব্রিডাইজড। দেখবে করে তোমরা তাই বের করেছো, অ্যামোনিয়া করেছো তোমরা, একটা লোন পেয়ার সহ sp3। আমরা বলতাম ডিস্টর্টেড টেট্রাহেড্রাল বা পিরামিডাল। ধরো অ্যামোনিয়ার সাথে এই প্রসেসে তোমার সবগুলোর হয় না, কোথাও কোথাও হয় না, বুঝলে, কোথাও কোথাও আটকে যায়, ফ্র্যাকশন চলে আসে। তবে তোমাদের যতগুলো মোটামুটি হয়ে যায়, তোমাদের যে লেভেল অবধি দেয়, আয়নগুলো বার করা খুব সুবিধাজনক। হ্যাঁ, এই প্রসেসে কাদের হাইব্রিডাইজেশন বার করা, আয়নগুলোর হাইব্রিডাইজেশন বার করাটা খুব সুবিধাজনক। আমি কতগুলো আয়নের করে দেখাচ্ছি, বুঝলে। ধরো অ্যামোনিয়ার সাথে H+ এর রিঅ্যাকশন করলে কি হবে? কোঅর্ডিনেট বন্ড তৈরি হবে, পড়েছো তোমরা। নাইট্রোজেন তার লোন পেয়ার দিয়ে H+ এর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে অ্যামোনিয়াম আয়ন দেবে, NH4+। অ্যামোনিয়াম আয়ন তৈরি করবে, বুঝতে পেরেছ? এবার অ্যামোনিয়াম আয়নে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন কি, এটা দেখা যাক। একই ফর্মুলায় ফেলে দাও, হাফ নাইট্রোজেন
5, তাই তো? আউটার মোস্ট শেলে 5টা ইলেকট্রন, 4টে মনোভ্যালেন্ট অ্যাটম অ্যাটাচড হয়ে আছে, মাইনাস, এটা কিন্তু ক্যাটায়ন, ক্যাটায়নের চার্জ কত? 1 প্লাস 0। তাহলে কি হবে দেখো হিসাব করে, 8/2, 8/2 মানে 4, তার মানে এখানেও নাইট্রোজেন হচ্ছে sp3 হাইব্রিডাইজড, অ্যামোনিয়াম আয়নেও নাইট্রোজেন হচ্ছে sp3 হাইব্রিডাইজড। ওই যে একটা ভার্টেক্সে একটা লোন পেয়ার ছিল, সেখানে গিয়ে জোড়া বেঁধে যায়। ঠিক আছে, আবার ধরো একটা হলো, আর একটা উদাহরণে যাচ্ছি। ধরো BF3, বোরন ট্রাইফ্লুরাইড। এবার বোরন ট্রাইফ্লুরাইড এই কম্পাউন্ডটায় বোরনের আউটার মোস্ট শেলে কিন্তু 6টা ইলেকট্রন থাকে। তোমাদের কোভ্যালেন্ট বন্ড পড়ানোর সময় আমি উদাহরণ দিয়েছিলাম যে অক্টেট কমপ্লিট হয়নি অথচ স্টেবল কম্পাউন্ড তৈরি হয়েছে। এরকম উদাহরণের মধ্যে BF3 একটা পড়ে। BF3 যৌগে বোরনের আউটার মোস্ট শেলে মোট ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6, নিজের 3টে ছিল, ফ্লোরিনের থেকে ভাগ পেয়েছে 3টে, 8-এর থেকে 2টো কম। সেই কারণে বোরনের সবসময় একটা টেন্ডেন্সি থাকে যে বাইরে থেকে এক জোড়া ইলেকট্রন নেওয়ার, নিয়ে অক্টেট কমপ্লিট করার। এই কারণে BF3-কে লুইস অ্যাসিড বলে। লুইস অ্যাসিড মানে লুইসের মত অনুসারে অ্যাসিড। তো লুইসের মতটা কি? লুইস বলেছিলেন যারা এক জোড়া ইলেকট্রন নিতে পারবে, অ্যাকসেপ্ট করতে পারবে, যারা এক জোড়া ইলেকট্রন নিতে পারবে তারা অ্যাসিড, আর যারা এক জোড়া ইলেকট্রন দিতে পারবে, ডোনেট করতে পারবে, তারা হচ্ছে বেস। এইটা ছিল লুইসের মত। এখন জানো যে অ্যাসিড বেস সম্পর্কে আমাদের কিন্তু পরিষ্কার ধারণা আজ অবধি নেই। নানান মানুষ নানানভাবে অ্যাসিড বেসকে ব্যাখ্যা করেছেন, আমরাও সেই অনুযায়ী তাদের তত্ত্বগুলো পড়ে থাকি। 12 ক্লাসে অন্তত 3টে থিওরি তোমরা মাথায় রাখবে, একটা আরহেনিয়াসের, একটা লুইসের, আর একটা ব্রনস্টেড-লাউরির। যদি অ্যাসিড বেসকে সত্যি করেই সঠিকভাবে আমরা বুঝতে পারতাম, তাহলে কিন্তু এতগুলো থিওরি লাগতো না। যে কোনো একটা থিওরি দিয়েই আমরা এক্সপ্লেন করতে পারতাম অ্যাসিড বেসকে। পারি না, তাই এতগুলো থিওরি আমাদের আনতে হয়েছে। ঠিক আছে, এখন BF3-তে বোরনের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন আছে? 6টা। তাহলে সে এক জোড়া ইলেকট্রন নিতে পারে, সেই অর্থে সে লুইস অ্যাসিড। এখন BF3-র সঙ্গে তুমি যদি F- আয়নের বিক্রিয়া ঘটাও, তাহলে তুমি পাবে BF4- আয়ন, ফ্লুরোবোরেট আয়ন, BF4- আয়ন বা ফ্লুরোবোরেট আয়ন। এখানেও কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়, কিন্তু কোঅর্ডিনেট বন্ডের ক্ষেত্রে এখানে ডোনার হচ্ছে মাইনাস। আমরা দুটোরই হাইব্রিডাইজেশন বের করছি। BF3 x এর ভ্যালু কত? 1/2 ইন্টু বোরনের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন ছিল? 3টে, ফ্লোরিন থেকে পেয়েছে কটা? 3টে, -0 +0, সবকিছু মিলিয়ে 3। তাহলে হাইব্রিডাইজেশন হলো sp2, সংকরায়ন হলো কি? sp2। এবার BF4 এর ক্ষেত্রে আসো, x সমান হচ্ছে 1/2, বোরনের 3টে ইলেকট্রন, 4টে মনোভ্যালেন্ট অ্যাটম, এখানে একটা ফ্লোরিন বেড়ে গেল, 4টে মনোভ্যালেন্ট অ্যাটম, এটা আবার অ্যানায়নে পরিণত হলো, মাথায় চার্জ হচ্ছে -1,
তাহলে ক্যাটায়ন হিসাবে কোনো চার্জ না থাকলেও অ্যানায়ন হিসাবে চার্জ হলো 1। সব মিলিয়ে 4 আর 3 7 আর 1 8 8/2 4, 8/2 4। তাহলে এর হাইব্রিডাইজেশন কি হলো? BF4 এর হাইব্রিডাইজেশন হলো sp3। তাহলে BF3 ছিল sp2, এটা ছিল sp2, আর BF4 হলো sp3। মানে এই চেঞ্জের জন্য হাইব্রিডাইজেশনে চেঞ্জ ঘটে গেল। অনেক সময় প্রশ্ন করে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম আয়ন আর BF3 থেকে BF4 মাইনাস আয়ন কোথায় সংকর আয়নের পরিবর্তন হয়? তো আমরা একটু আগে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম আয়ন করে দেখালাম। দুটো ক্ষেত্রে হাইব্রিডাইজেশন হলো sp3। এখন BF3 থেকে BF4 মাইনাস আয়ন করে দেখালাম। এখানে দেখালাম যে BF3 ছিল sp2, যখন BF4 মাইনাস আয়ন হয়ে গেল তখন হলো sp3। তাহলে এই ক্ষেত্রে হাইব্রিডাইজেশনে চেঞ্জ হয়ে গেল। যেরকম খুঁটিনাটি কোশ্চেন আসতে পারে। আরো দেখাই তোমাকে, ধরো কার্বনেট CO3 2- কার্বনেট আয়ন। ক্যালসিয়াম কার্বনেট তোমরা পড়েছো, এটা মেইনলি একটা আয়নীয় কম্পাউন্ড, কিন্তু এর মধ্যে যে কার্বনেট অংশটা আছে অর্থাৎ CO3 ডবল-, এই যে কার্বনেট অংশটা আছে, এই কার্বনেট অংশটা তো তোমার কোভ্যালেন্ট, কার্বনের সাথে অক্সিজেনের বন্ড আছে। তো এর হাইব্রিডাইজেশন কি করে বার করবে? এই আয়নগুলোর ক্ষেত্রে তোমার এই ফর্মুলাটা খুব হ্যান্ডি হতে পারে। ফর্মুলায় খুলে দাও, x এর ভ্যালু কি হচ্ছে? x ইকুয়াল টু হাফ ইন্টু নাম্বার অফ ইলেকট্রন ইন ভ্যালেন্স শেল। দেখো কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? there are 4 electrons, প্লাস নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম অ্যাটাচড টু ইট। এখানে একটাও মোনোভ্যালেন্ট নেই, 3টে অক্সিজেন আছে, একটা অক্সিজেনও মোনোভ্যালেন্ট নয়। মাইনাস চার্জ অফ দি ক্যাটায়ন, এটা তো ক্যাটায়ন নয় সুতরাং তার চার্জ 0, প্লাস চার্জ অফ দি অ্যানায়ন, এটা হচ্ছে 2 কারণ CO3 ডবল-। তাহলে 4 আর 2 6, 6/2, 6/2 মানে হচ্ছে 3, 3 মানে হচ্ছে sp2 হাইব্রিডাইজড। sp2 সংকরায়িত, sp2 হাইব্রিডাইজড। বুঝতে পেরেছো? ধরো NO3 মাইনাস আয়ন, নাইট্রেট আয়ন, NO3 মাইনাস নাইট্রেট আয়ন, x এর ভ্যালু কি হবে? হাফ, নাইট্রোজেন হচ্ছে 5, মোনোভ্যালেন্ট অ্যাটম একটাও নেই, এটা ক্যাটায়ন নয় কিন্তু অবশ্যই অ্যানায়ন ও তার চার্জ 1, তাহলে এই ভ্যালুটা হচ্ছে 3। তার মানে এখানে নাইট্রোজেন হচ্ছে sp2 হাইব্রিডাইজড। বোঝা যাচ্ছে কথাটা? ধরো NO2 মাইনাস হয়, নাইট্রাইট আয়ন, হাফ, 5 প্লাস 0 মাইনাস 0 প্লাস 1, এখানেও দেখবে 3, তাহলে এটাও sp2 হাইব্রিডাইজড। NO2 প্লাস, NO2 প্লাস হলে কি হবে? x ইকুয়াল টু হাফ 5 প্লাস 0 মাইনাস 1, এটা তো ক্যাটায়ন এবং তার চার্জ হচ্ছে 1 প্লাস 0, তাহলে 5 থেকে 1 গেলে 4, 4/2 মানে হচ্ছে 2,
তার মানে sp hybridized। sp hybridized। তা হাইব্রিডাইজেশনের সাথে বন্ড অ্যাঙ্গেলের একটা রিলেশন আছে, কারণ স্ট্রাকচার হলেই তো তার বন্ড অ্যাঙ্গেলের হিসাব থাকবে। sp2 হলে যেমন 120 ডিগ্রি হয়, sp হলে 180 ডিগ্রি। সুতরাং তোমাকে হাইব্রিডাইজেশন দিয়ে কোশ্চেন না দিয়ে বন্ড অ্যাঙ্গেল দিয়েও কোশ্চেন দিতে পারে যে NO2 প্লাস আর NO2 মাইনাস কোনটার বন্ড অ্যাঙ্গেল বেশি। অবশ্যই বন্ড অ্যাঙ্গেল বেশি হবে NO2 প্লাসে, কারণ সেখানে নাইট্রোজেন হচ্ছে sp হাইব্রিডাইজড, আর NO2 মাইনাসে হচ্ছে sp2 হাইব্রিডাইজড। বোঝা যাচ্ছে? তাহলে আজকে এই পর্যন্ত থাক। সামনের দিন আমরা একটা নতুন পড়া শুরু করব, যাকে বলছে ভিএসি পিয়ার তত্ত্ব। হ্যাঁ, ভিএসি পিয়ার থিওরি।